সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, লেখাপড়া করছো। আমি হাফিজুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সিলেবাসের অন্তর্গত একটি কবিতা পড়াবো। এটি নুরুলদিনের কথা মনে পড়ে যায় শিরোনামে সৈয়দ শামসুল হকের লেখা। তো সৈয়দ শামসুল হক আমরা জানি আমাদের বাংলাদেশি সাহিত্যের, বাংলা সাহিত্যের অনেক বড় খ্যাতিমান একজন কবি। তারপরে ওনার যে কাব্য নাটক লিখেছেন এবং উপন্যাসও লিখেছে, এবং সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা সব কিছুই আছে। সৈয়দ শামসুল হকের এই নুরুলদিনের কথা মনে পড়ে যায় যে কবিতাটি তোমাদের এখানে পাঠ্য আছে, এটি মূলত কবিতা না, এটি মূলত নুরুলদিনের সারা জীবন, একটি কাব্য নাটক। নুরুলদিনের সারা জীবন, এই কাব্য নাটকের প্রস্তাবনা মানে নাটক শুরুর আগে যে ভূমিকাটা, সেটি তোমাদের এখানে কবিতা হিসাবে পাঠ্য করা হয়েছে। আমার হাতে এই বইটি আছে, এটা নুরুলদিনের সারা জীবন, সৈয়দ শামসুল হকের কাব্য নাটক। এই নাটকের প্রস্তাবনা অংশটা তোমাদের এখানে কবিতা হিসাবে পাঠ্য করা হয়েছে। তো নুরুলদিনকে নাম দেখেই আমরা প্রথমে কবিতাতে যাওয়ার আগে কিছু কথা যেটা বলি। আর সৈয়দ শামসুল হক দেখো 2016 সালে কিছুদিন আগে মারা গেছেন। তো এই নুরুলদিন ঐতিহাসিক চরিত্র। তো তিনি কি করেছিলেন, তিনি কেন এখনও প্রাসঙ্গিক? কারণ নুরুলদিন যেটা করেছিলেন, কৃষক আন্দোলনকে সংগঠিত করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে তিনি সংগঠিত করে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তো এইটা হয়েছিল 1782 সালে। 1782 সালে তিনি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1782 সাল মানে 1757-তে পলাশী যুদ্ধের ফলে তারপরে 1765-তে যে দেওয়ানি লাভ হচ্ছে, মানে সেই সময় যখন ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটছে, তখনই সৈয়দ শামসুল হক, যাকে এই কবিতার মধ্যে নিয়ে আসছেন নুরুলদিন, সেই নুরুলদিন বিদ্রোহ করেছিলেন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে। তো আমরা এটাকে কেন এখন প্রাসঙ্গিক হচ্ছে, কারণ নেতৃত্বের আহ্বান। এই কবিতাটি যদি বলি যে এই কবিতাটার মূল কথা কি, যে কোনো একটা বাক্যের মধ্যে আমরা নিয়ে আসব, তাহলে এই কবিতাটির মূল কথা হচ্ছে যে নেতৃত্বের আহ্বান। কেন নেতৃত্বের আহ্বান? যে নেতৃত্ব জাতিকে সংগঠিত করবে। আর অতীত ভুলে কোনো জাতি কি হতে পারে না, অতীত ভুলেই কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আমরা যদি দেখি, বলা হয়ে থাকে যে আমরা যদি তীর ছুটতে চাই ধনুকে, তাহলে তীরটাকে পেছনে আসতে হয়, পেছনে আসার পর তীরটা কী হবে, সামনে যাবে। তো সেজন্যই নুরুলদিন বলেছেন, সৈয়দ শামসুল হক বলেছেন যে আমাদের গণনায়ক মানে যে সমস্ত নায়ক ইতিহাসের পাতায় অনুজ্জ্বল, কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেঁচে আছে, সাধারণ মানুষকে একত্রিত করেছে, সে সমস্ত গণনায়ক। হয়তো তোমরা অনেকে নুরুলদিনের নাম আগে জানোনি। তো নুরুলদিন কিন্তু অনেক বড় কাজ করেছিল, বৃহত্তর রংপুর, দিনাজপুর এবং ফরিদপুরের কিছু অংশ নিয়েও তার এই কৃষকদের যে কেন্দ্র করে যে আন্দোলনটা, সেটা উনি পরিচালনা করেছেন। তো আমি আবার বলছি, এটা হচ্ছে কাব্য নাটকের প্রস্তাবনা মানে ভূমিকা, সূত্রধার। এই অন্তরালে তোমরা জানো যে নাটকের যে মঞ্চ থাকে, মঞ্চে পর্দা পড়ে, এগুলো তো তোমরা হয়তো যদি থিয়েটার বা নাটক দেখো তাহলে বুঝতে পারবে। তো এই নাটকের প্রস্তাবনা যে সূত্রধর, সে অন্তরালে থেকে এই কথাগুলো বলছে, সেই কথাগুলোই তোমাদের এখানে পাঠ্য হয়েছে। তো নাটকের প্রয়োজন কেন নাটক দরকার? নাটক না হলে কি হয়? দেখো, শিল্প সাহিত্যের যতগুলো মাধ্যম আছে, সেটা বিখ্যাত মনে করো যে খুব বড় একজন ঔপন্যাসিক বা খুব বড় মাপের গল্পকার, খুব বড় মাপের কবি। তো তার কবিতা, গল্প, উপন্যাস পড়ার জন্য প্রথমে যেটা দরকার, সেটা হচ্ছে শিক্ষার প্রয়োজন আছে, লেখাপড়া জানা প্রয়োজন। নিরক্ষর মানুষ রবীন্দ্রনাথের উপন্যাসের কোনো কিছুই জানবে না, নিরক্ষর মানুষ জীবনানন্দ দাশের কবিতার কোনো কিছুই বুঝবে না। কিন্তু একজন নিরক্ষর মানুষকে তুমি গান শোনাইলে সে গান শুনবে। একজন নিরক্ষর মানুষও নাটক দেখে সে কি বুঝতে পারবে, নাটকটা বুঝতে পারবে।
আরেকটা কথা তোমাদের বলি, এটার সাথে হয়তো সম্পর্কিত না। আমরা কথায় কথায় অনেকেই সবসময় বলি অশিক্ষিত অশিক্ষিত। অশিক্ষিত শব্দটা আমরা বলবো না কখনো। যে লেখাপড়া জানে না তাকে আমরা নিরক্ষর বলতে পারি। অশিক্ষিত মানুষ বলে কোনো মানুষ নাই। সব মানুষই কিছু না কিছু জানে, সে শিক্ষিত। যেমন যিনি খেতে কাজ করছেন, সেও তো জানে ফসলটা কীভাবে ফলাতে হবে, কখন পানি দিতে হবে, কখন সার প্রয়োগ করতে হবে, কখন বিষ প্রয়োগ করতে হবে, এটা তো তিনি জানেন। তার মানে তিনি শিক্ষিত, তাকে অশিক্ষিত বলার কোনো সুযোগ নাই। তো আমরা এই শব্দ ব্যবহারে একটু সাবধান হব। তো আমি আবার বলছি, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। এই নাটকের মূল কথা হচ্ছে নেতৃত্বের আহ্বান, যে নেতৃত্ব জাতিকে সংগঠিত করবে। শব্দটির উচ্চ, এটা হচ্ছে আহ্বান, আহ্বান না, এটা আহ্বান। এটা আমাদের অনেকেই ভুল করে। হয়বার উচ্চারণ ওভ, আর একটা হচ্ছে উভ। এটা আহ্বান ওভ, এটা জিহ্বা। মানে হয় ভয়ের আগে রস্বই থাকলে উভ হয়, তাহলে জিহ্বা বিউভল। আর এখানে আহ্বান, আহ্বায়ক, গহ্বর, এই শব্দগুলো, এই উচ্চারণগুলো তোমরা একটু ঠিক করে নেবে। তাহলে নেতৃত্বের আহ্বান এবং জাতিকে সংগঠিত করবে যে নেতৃত্ব। তো প্রথমেই বলেছি যে নাটকের প্রয়োজন কেন। দেখো, তো এই নিরক্ষর লোকগুলোকে যদি আমরা সচেতন করতে চাই তাহলে নাটকের কোনো বিকল্প নাই। এখানে এটার সাথে ঠিক সরাসরি সম্পর্কিত অতটা না, তারপর আমরা বলি যে ফরাসি দার্শনিক রমরলা, একজন অনেক বড় দার্শনিক, ফরাসি দার্শনিক, মানে ফ্রেন্সের। তো তিনি 1900 থেকে 1903-এর মধ্যে কতগুলো প্রবন্ধ লিখেছিলেন। তো সেই প্রবন্ধগুলোর যেগুলো নাম দিয়েছিলেন ফরাসি ভাষায় 73 দু পুপাল। তো 73 দু পুপাল মানে, যেটা ইংরেজি অনুবাদ হচ্ছে পিপলস থিয়েটার, মানে সাধারণ মানুষের যে থিয়েটার, গণনাটক। সে গণনাটকের অনেকগুলো বৈশিষ্ট্য বলেছিল। সেখানে বলেছিল যে এই নাটকটা এই জন্য হবে যাতে সাধারণ মানুষ অলস না হয়ে পড়ে, তাদের ভেতরে যে শক্তিটা আছে সেই শক্তিটা যেন তারা বুঝতে পারে, তাদেরকে জাগিয়ে তোলা, তাদেরকে অধিকার সচেতন করে তোলা। তাহলে সাধারণ মানুষের যে নাটক হবে, সে নাটকের মঞ্চ খুব আলোকসজ্জা, খুব জাঁকজমক, এটা হবে না। মঞ্চগুলো একটু নিচু হবে, 3 দিকেই খোলা থাকবে। আমরা সাধারণত মঞ্চ দেখি যে এভাবে এদিকে ঘেরা, এদিকে ঘেরা, এদিকে গ্রিন রুম, এই সামনে দর্শক সারি, কিন্তু বলছে যে না, এগুলো সবটাই খোলা থাকবে। তারপরে বলেছিল যে সেখানে বসার হিসাবে আমরা বর্তমান সময়ে এরকম অনেক বিষয় আছে। তার মানে যাতে বিশ্বাসযোগ্য মনে হয়, সাধারণ মানুষের কাছাকাছি, মানে আসলে কাছাকাছি থাকলেই তো তার কথাটা বিশ্বাসযোগ্য হয়। আরেকটা কথা বলা হয়নি, সেটা এই নুরুলদিনের সারা জীবন এটি কিন্তু রচনা করা হয় 1982-তে। 1982-তে এটি রচনা, 5 নভেম্বর এটার উনি প্রস্তাবনা লিখেছেন। তো গণনাটক ঠিক যে উদ্দেশ্য আমাদের এখানে এসে এই কাব্য নাটকটারও সেই উদ্দেশ্য, নুরুলদিনের সারা জীবন কাব্য নাটকটার মধ্যেও সে একই উদ্দেশ্য আছে, যে জনগণকে উদ্দীপিত করা, নেতৃত্বকে উদ্দীপিত করা, নেতার আহ্বানে আবার সাড়া দেয়া, যাতে সমস্ত অপশাসন থেকে এই জাতি রক্ষা পেতে পারে। তো তোমরা কবি পরিচিতি পড়বে ভালো করে, যেগুলো তোমাদের জ্ঞানমূলক এমসিকিউ, এগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এগুলো আমি বলে সময় নষ্ট করছি না, আমি মূল কবিতাটাতে চলে যাব। এই কথাগুলো কেন বলে নিচ্ছি, বইটা এটা ছোট সেই জন্য ধরছি, ওটা বড়। তো প্রথমেই বলছে নীলক্ষা আকাশ নীল। নীলক্ষা শব্দটি অর্থ হচ্ছে দৃষ্টিসীমার অতিক্রম করে যেটা, সেটা হচ্ছে নির্লক্ষ্য থেকে আসছে। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীল অগণিত, আর নিচে গ্রামগঞ্জ জনপদ লোকালয় আছে 69,000, মানে রাতের যে দৃশ্য। আর এই নাটকগুলো কখন হবে? সাধারণ মানুষের জন্য যেহেতু নাটকটা তাদের সারাদিনের ক্লান্তি মুছে দিবে, তাদের বিনোদনের সাথে সাথে ক্লান্তি মুছে দিবে। তো রাতে এই নাটকটাও রাতের যে হচ্ছে, প্রস্তাবনায় বলছে নীলক্ষা আকাশ নীল, মানে এই যে দৃষ্টিসীমার যে বাইরে আকাশটা নীল, তার নিচে কি? সেখানে বলছে নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। তাহলে আমাদের গ্রাম কত?
প্রায় 69,000 কম বেশি আছে। এগুলো গ্রাম ট্রাম, এগুলো ধারণা পরিবর্তন হয়, চেঞ্জ হয় বিষয়গুলো। তো কবি যখন লিখছেন ওনার তথ্য মতো, ওনার জানা মতে বলছেন যে গ্রাম আছে 69,000। তো আবার কথাটি রিপিট করছি, এই নাটকটির দৃশ্য কখন? রাতের। কারণ সাধারণ মানুষের জন্য যে নাটক, এই গণনাটক, এগুলো রাতেই হবে, যাতে করে তারা তাদের ক্লান্তি দূর করতে পারে, সময় কাটাতে পারে এবং অধিকার সচেতন হয়ে যায়। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। মানে এই রাত্রে কি হচ্ছে? ধবল দুধের মতো, মানে সাদা, একেবারে সাদা যে জ্যোৎস্না ঢালছে। কে ঢালছে? চাঁদ ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। তার মানে পূর্ণিমার আলোকিত যে রাত। আসলে আমাদের এখন এই নাগরিক জীবন, আমাদের এই শহুরে জীবনে আমরা হয়তো চাঁদের আলো, অনেকে আছে দেখা যায় যে কতদিন চাঁদ দেখি না, বা আকাশের যে বিশালতা, এটা আমাদের এই ফ্ল্যাট কালচার বা নাগরিক রুচিতে অনেক সময় দেখি না। কিন্তু তুমি যদি এখনও গ্রামে যাও, ধুলোবালি মুক্ত আকাশের দিকে, রাতের আকাশের দিকে তাকাও, তাহলে তার বিশালতাটা বুঝতে পারবে। মনে হবে সমস্ত পৃথিবীটাই আকাশের সামিয়ানার নিচে আছে। তো কবিও ওই কথাটাই লিখেছে যে ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? কবি প্রশ্ন করছেন, সবই যখন নষ্ট, ক্ষেত নষ্ট, নষ্ট নদী মাঠ, এই নষ্ট মানে নষ্ট হয়ে যাওয়া, মানে তাদের যে স্বাভাবিকতা সেটা থেকে বিকৃত হয়ে যাওয়া। সব কিছুর মূলে তো মানুষ। তো এই মানুষ যেমন তার ক্ষেতের ফসল ঠিকমতো নিতে পারছে না, নদী নষ্ট হয়ে যাচ্ছে, মানে নদীতে মানুষের যে অধিকার সেটা হারাচ্ছে, দখলদাররা দখল করছে, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, মানে এই সংসার মানে আমাদের যে সমাজ জীবন, রাজনৈতিক রাষ্ট্র যে জীবন, সেটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন কেন চাঁদ এরকম আলো দিচ্ছে? কারণ সবই নষ্ট হয়ে গেছে, চাঁদেরও তো নষ্ট হয়ে যাওয়ার কথা, তখন কেন চাঁদ এরকম আলো দিচ্ছে? তো অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? হঠাৎ, অকস্মাৎ, হঠাৎ করে কিছু, কোনো ধ্বনি, শব্দ বা কোন শব্দ, কিসের শব্দ শোনা যাচ্ছে? প্রপাত। কিসের প্রপাত? প্রপাত মানে পতনের শব্দ। স্তব্ধতার দেহ ছিঁড়ে, যেমন যেখানে কোনো শব্দ নাই সেখানেও একটা কি আছে? একটা স্তব্ধতা আছে। সেই স্তব্ধটা ভেঙে ফেলার জন্য যে কোনো একটা শব্দই যথেষ্ট। তো বলছে যে যখন স্তব্ধ, সব কিছুই যখন স্তব্ধ, তখন স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত, কিসের শব্দ শোনা যাচ্ছে? তারপরের যে কথাগুলো বলেছে, এটার গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। তো বিষয়টি হচ্ছে, এটি যে কাব্য নাটক, এটি না জানলে এটা বোঝা যাবে না। ঘন ঘন হয়ে আসুন সকলে মানে কি? এই যে মঞ্চ, এই মঞ্চের আপনারা এই ছড়াইছিটাই না থেকে ঘন হয়ে আসেন, ঘন হয়ে বসেন, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। মানে নাটকটা আপনারা দেখেন, প্রস্তাবকই প্রস্তাবনার অংশে সূত্রধার এগুলো বলে দিচ্ছে। তাহলে যদি তোমাদের বলা হয় যে গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, এটা কেন বলছে? তো এটা বলেছে এটি কাব্য নাটকের প্রস্তাবনার অংশ। দর্শকদের, যারা নাটক উপভোগ করতে এসছেন, তাদেরকে এই মঞ্চের কাছাকাছি আসার জন্য বলেছেন। কিন্তু তোমাদের এটা কিন্তু কবিতা। তো আমি কেন বলছি? কারণ এটা উৎসের কথাটা তোমাদের বলে দিয়েছি, এটা কাব্য নাটক থেকে নেয়া, যার জন্য বলছে যে ঘন হয়ে আসুন সকলে, গোল হয়ে বসুন সকলে, যে কথাগুলো। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই লাইনটা একটু তোমার আন্ডারলাইন করে রাখবে। তো অতীত হানা দেয়, কোন অতীত হানা দেয়? তোমাদের বই আর একটা কবিতা আছে, ফেব্রুয়ারি 1969, সেখানে আছে স্মৃতিগন্ধে ভরপুর। তো এরকম এটার সাথে এটার মিল আছে। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজা। এই দরজা মানে ঘরের দরজা না, এই দরজা মানুষের চেতনার যে দরজা। আমাদের যে চেতনা আছে না, আমরা কোনো কিছু সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি কী, কোনো বিষয়টাকে আমরা কিভাবে দেখি, এই চেতনাটা। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। তার মানে এই পূর্ণিমার চাঁদ আমাদের কার কথা মনে করিয়ে দিচ্ছে? নুরুল দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। নুরুল দিনের কথা কেন মনে করিয়ে দিচ্ছে? কারণ নুরুল দিনও সাধারণ মানুষকে নিয়ে
যে আন্দোলনটা সংগঠিত করেছিল, তো দিনের বেলায় তো করতে পারবে না, ব্রিটিশ শাসন, তাদের এদেশীয় দোসর, মানে তাদের সহযোগী, তারা সবাই তো ছিল। তো তাহলে কখন কি করবে? রাতের অন্ধকারে তারা সংগঠিত হতো, যাতে এই শাসকদের চোখকে উপেক্ষা করা যেতে পারে। তো রাতের, বিশেষত তারা চন্দ্রালোকিত রাত, এই রাতগুলোতে চলাফেরা করতো, সংগঠিত হতো। তো সেজন্য আমাদের অতীত সব নুরুলদিনের সময়ের মতো সব কিছুই আবার নষ্ট হয়ে গেছে। আমাদের এখন অতীত আবার হানা দিচ্ছে। কোন অতীত? নুরুলদিনের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে। তো অতীত আমাদের হানা দিচ্ছে। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়। তো এই অতীতে কে হানা দিচ্ছে? এই জ্যোৎস্না। কেন হানা দিচ্ছে? ওই নুরুলদিনের কথাটাকে আমাদের মনে করিয়ে দিচ্ছে। কাল ঘুমে যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুলদিন দেখা দেয় মরা আঙ্গিনায়। তো মরা আঙ্গিনা, দীর্ঘদেহ, এই দীর্ঘদেহ মানে নুরুলদিনের দীর্ঘদেহ মানে বড় দেহ না, মানে যে এখনো স্মরণীয়, অনেক কাল ধরে স্মরণীয়। তো আমাদের তখন সে কি, তাকে সেজন্য বলা হচ্ছে দীর্ঘদেহ। তো এখন কালঘুম বাংলা মানে বাংলার যখন মৃত্যু ঘটেছে, বাংলার যে স্বাভাবিক বৈশিষ্ট্য, আমাদের যে বিদ্রোহ প্রবণতা, স্বাধিকার চেতনা, সেটা থেকে যখন সে সরে গিয়েছে, তখন সে কি কালঘুমে যখন বাংলায়। তো এই কালঘুমে এই আবার কে দেখা দিয়েছে? নুরুলদিন দেখা দেয় মরা আঙ্গিনায়, মানে আমাদের যে অঙ্গন সবটাতে, মানে আঙ্গিনা মানে আমাদের উঠান বা অঙ্গন, যেটা সবটা যখন নষ্ট হয়ে গিয়েছে, তখন নুরুলদিনের কথা আবার কি হচ্ছে? সে মরা আঙ্গিনা তাকে দেখা যাচ্ছে। তো কবিতা এরপরে ইতিহাস নুরুলদিনের কথাগুলো বলছে। নুরুলদিনের বাড়ি রংপুরে যে ছিল, নুরুলদিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, বাংলা সনে। সেটা তোমাদের লিখেছিলাম, এটা হচ্ছে 1782-তে রচিত। আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে, নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখনই আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতি পৃষ্ঠায়। তার মানে আমাদের সমস্ত শাসন, অপশাসন, বঞ্চনা, এর মধ্যে কার কথা মনে পড়ে? নুরুলদিনের কথা মনে পড়ে। তো প্রথমে বলেছে শকুন নেমে আসে এই বাংলায়। আমরা জানি শকুন কি? শকুন হচ্ছে যে পরান্নভোজী, মৃতজীবী, মৃতদেহ ভক্ষণ করে। ঠিক এদেশে শকুনের মতো অনেক মানুষ আছে যারা অন্যের মুখের খাবার নিজের খাবার হিসাবে গণ্য করে, অন্যকে ফাঁকি দিচ্ছে। শাসক গোষ্ঠী যারা সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, তো তারা তো শকুনের মতোই। তো বলছে যে তখন নুরুলদিনের কথা মনে পড়ে যায়। কেন পড়ে যায়? নুরুলদিনের মতো আমাদের কি হতে হবে? এমন নেতা দরকার, এমন নেতা আসবে যেন এদের দূর করতে পারে। আবার বলছে যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। আলখাল্লা মানে কি? স্বাভাবিক আলখাল্লা ঢিলেঢালা পোশাক। তো দালালের আলখাল্লা মানে যারা এদেশের কিন্তু সবসময় দালালি করেছে ব্যক্তিগত লাভের জন্য। এটা সবসময়, সব যুগে, স্বাধীন দেশ পরাধীন দেশ সবসময় ছিল। আমরা 1757-তে দেখি পলাশীর প্রান্তরে, সেখানে মীর জাফররা দালালিগিরি করেছে। তারপরে আমরা 1952 সালে দেখি জন্ম এদেশের মানুষ, কিন্তু সে কি করেছে? উর্দুর পক্ষে কথা বলছে। 1971 আমরা রাজাকারদের দেখেছি, বাংলা ভাষায় কথা বলে, কিন্তু পাকিস্তানের সহযোগী। তো আমরা আমাদের এই স্বাধীন দেশে অনেক সময় দেখি যে অনেকে দালালিকে তাদের পেশা হিসেবে নিয়েছে। তো এই দালালের আলখাল্লা মানে কি? তারা সবসময় শাসক গোষ্ঠীর সাথে থাকে, সেটা স্বৈর শাসন হোক, যখন যে শাসনটাই হোক। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। স্বপ্ন লুট হয়ে যাওয়া মানে আমি যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন যখন বাস্তবায়ন হয় না, এই স্বপ্ন যখন বাধার মুখে পড়ে, তখন নুরুলদিনের কথা মনে পড়ে। তারপরে আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। কণ্ঠ বাজেয়াপ্ত করা, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। তো এই কথা বলার স্বাধীনতা যখন লুট হয়ে যায়, তখন কার কথা মনে পড়ে? আমাদের নুরুলদিনের কথা মনে পড়ে যায়। যখনই আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়, তখন নুরুলদিনের কথা মনে পড়ে যায়। তো ইতিহাসের প্রতিটা পৃষ্ঠায়
আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, 1971-এর আমাদের যে স্বাধীনতা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই 1971-এর স্বাধীনতার আগেও প্রতিটা পৃষ্ঠায় ইতিহাসের প্রতিটা অধ্যায় আমাদের রক্ত দিতে হয়েছে। যদি আমরা আমাদের পাকিস্তান পিরিয়ডেও একটু দেখি, 1952-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্টের নির্বাচন, শিক্ষা আন্দোলন, সাংবিধানিক যে আন্দোলন, 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, সব জায়গায় কি বাঙালিকে প্রাণ দিতে হয়েছে। আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যাচ্ছে। তো এই যে দুর্দশা, এই অবস্থায় কার কথা মনে পড়ে? নুরুল দিনের কথা মনে পড়ে। তো আবার যদি বলি কেন নুরুল দিনের কথা মনে পড়ে, কারণ নুরুল দিন যেরকম, আবার বলছি নুরুল দিন হচ্ছে কি, এই নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতা হচ্ছে নেতৃত্বের আহ্বান করেছে, নুরুল দিনের মতো নেতৃত্ব। তো নুরুল দিন আসলে, এরকম নেতা আসলে জাতি আবার সংগঠিত হবে, তাদের এই দুঃখ দুর্দশা সবগুলোকে লাঘব করবে, তাদের স্বাধীনতার স্বাদ দিবে। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। তো এখানে স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ধরে, মানে ধবল দুধের মতো জ্যোৎস্না, দুধ যেরকম সাদা, জ্যোৎস্নাও ওরকম সাদা, পূর্ণিমার যে জ্যোৎস্না আলো সেটা। তো স্মৃতি মানে আমাদের ওই 1782 সালের যে স্মৃতি নুরুল দিন যেরকম সংগঠিত হয়েছিল, সেই একই স্মৃতি আমাদের কি করছে, আবার উদ্দীপিত করছে। তখন কে থাকে ঘুমে, কে ভেতরে, কে একা বসে নিঃসঙ্গ অশ্রুপাত করে। তারপরে কবি শেষে এসে বলছেন, নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়, অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। মানে আবার নুরুল দিন কি আসবে, শারীরিকভাবে তো আর নুরুল দিনের আসা সম্ভব না, চেতনাগতভাবে আসবে, চেতনাগতভাবে মানুষকে কি করবে, আবার জাগিয়ে তুলবে। জাগো বাহে মানে ভাইয়েরা, এটা রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা। জাগো বাহে মানে ভাইয়েরা জেগে ওঠো কণ্ঠে সবাই। সবাই কোথায়? নুরুল দিন যেরকম মানুষকে সংগঠিত করেছিল, এরকম কিসের মতো, পাহাড়ি ঢলের মতো। পাহাড়ি ঢল যে ইংরেজিতে বল ফ্ল্যাশ ফ্লাড, যে পাহাড়ি ঢল যখন হয় সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়। তো নুরুল দিনের মতো এরকম বড় কোনো নেতার প্রয়োজন, যে সব কিছুকে, সমস্ত অপশাসন দুঃশাসন এগুলোকে ভাসিয়ে নিয়ে গিয়ে মানুষকে কি করবে, স্বাধীনতার স্বাদ দিবে। এই স্বাধীনতা শুধু রাজনৈতিক বা ভৌগোলিক স্বাধীনতা না, এই স্বাধীনতা স্বাধীনভাবে বেঁচে থাকার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সবটাই। এবং এখানে আর নাই, নুরুল দিন এই কাব্যনাটকে যখন মারা যাচ্ছে, তো কাব্যনাটকে যখন মারা যাচ্ছে তখন যেটা হচ্ছে যে এই নুরুল দিনের শেষে বলছে হামার মরণ হয়, এটা কবিতার অংশ না, আমি এমনি তোমাদের উদ্দেশ্যে পড়ছি। হামার মরণ হয় জীবনের মরণ যে নাই, এক নুরুল দিন যদি চলি যায়, হাজার নুরুল দিন আসিবে বাংলায়। এক নুরুল দিন যদি মিশি যায়, অযুত নুরুল দিন জ্যান আসি যায়, নিযুত নুরুল দিন জ্যান বাঁচি রয়। মানে একজন মানুষকে মেরে ফেলা খুব সহজ, কিন্তু তার আদর্শকে হত্যা করা সহজ না। তার এই নেতৃত্বে আরও অনেকেই আসবে। তাহলে এটাই কবিতার শেষ। তো এই কবিতাটা মূল কি বলতে চেয়েছেন? নেতৃত্বের আহ্বান। আবার বলছি, নেতৃত্বের আহ্বান। যে নেতৃত্ব কি করবে, যে নেতৃত্ব সমস্ত অপশাসনকে ভাসিয়ে নিয়ে যাবে, যেরকম নুরুল দিন কৃষকদের সংগঠিত করেছিল, ওরকম আবার মানুষকে সংগঠিত করবে। তো তোমরা এটা পড়বে, কোনো প্রশ্ন থাকলে তোমাদের ওখানে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমার যতটুকু সম্ভব উত্তর দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কবিতাটা পড়বে। কবি পরিচিতি এবং এই পাঠ পরিস্থিতিতে খুব ভালো লেখা আছে। 1971-এর প্রেক্ষাপটে 25শে মার্চের যে স্বাধীনতা, তো এগুলো তোমরা একটু পড়বে। ওটা আমি পড়ে আর সময় নষ্ট করতে যাচ্ছি না, তোমরা বই পড়লে এগুলো পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর করোনা সংক্রমণ বাড়ছে, একটু সাবধানে সবাই চলাফেরা করবে। সবাইকে ধন্যবাদ।